যেন ব্রিগেড ফেটে যাবে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। এই যে নওশাদ সিদ্দিকী ভাঙুড়ে, কোথাও কিছু নেই, প্রথমেই নামলো, প্রথমেই ব্যাটিংয়ে ছক্কা। এটা সেম নতুন নতুন আবার ওদের পার্টিতে, এখন তো ওদের পার্টিটা ক্লাবের মতো হয়ে গেছে, কারণ সরকারিভাবে ওদের ভিড় হয়। বামফ্রন্টের গতবার ইলেকশনে ব্রিগেড ভরে গেছিল, লালে লাল 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 ঝান্ডা। ওই মিটিংয়ে আব্বাস সিদ্দিকী যখন পৌঁছালো, মনে হচ্ছে যেন ব্রিগেড ফেটে যাবে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, লাল ঝান্ডা। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে নেতা, সে বক্তব্য থামিয়ে দিল, এত উত্তাল। সেই ব্রিগেডে যারা উপস্থিত ছিল সেই কটা লোক যদি বামপন্থীদেরকে ভোট দিত, তাহলেও বামপন্থীরা 50টা সিট পেত। তাহলে ব্রিগেডের লোকেরা, বামপন্থী যারা গেছে বামপন্থী লোক, ব্রিগেডের লোকেরা গেল কোথায়? ওরা জিরো হয়ে গেল কেন? অর্থাৎ ভিড় আলাদা জিনিস, আন্দোলন আলাদা জিনিস, ভোটের ব্যালট বাক্সে আলাদা জিনিস। এটা প্রমাণ আজকে বাংলার বুকে প্রমাণিত হয়ে গেছে। বিজেপির কিছুই নেই বলে, তাও তো 77-78 হয়ে গেল। বিজেপির কিছুই নেই, তাও তো 12টা সিট। আজকে বাংলার বুকে এই বামপন্থী বলো, বলো, এই বলুন, এই যে নওশাদ সিদ্দিকী ভাঙুড়ে, কোথাও কিছু নেই, প্রথমেই নামলো, প্রথমেই ব্যাটিংয়ে ছক্কা, একটা এমএলএ। তা সুতরাং এই নওশাদ সিদ্দিকী জীবনে রাজনীতি করেছে, কিন্তু সে জিতে গেল। এখন আবার রাজনীতির অঙ্গি ভঙ্গিও খুব ভালো শিখে গেছে জেল খেটে আসার পর থেকে। যে যত জেল খাটবে সে তত পাকা হবে, অর্থাৎ ও পেকে গেছে এখন। হ্যাঁ, সুতরাং এই জায়গাতে বামপন্থীরা যে আওয়াজ তুলছে, এটা হচ্ছে খালি ঘোড়া, ঢাম ঢাম করা। অনেকটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে 2-3 দিনের মধ্যে একটা ভয়ঙ্কর আইন আসতে চলেছে পশ্চিমবঙ্গে, সেই বিষয়ে কী বলবো? 2-3 দিনের মধ্যে নয়, এটা মনে হয় সম্ভবত মার্চ মাসেই এটা লাগু হবে বা আইনটা রূপান্তরিত, বিল জমা পড়ে গেছে। আমরা অনেকেই ভয় পেয়েছিলাম বা অনেকেই জানি যে এনআরসি হচ্ছে সবচেয়ে ভয়। আসামের মতো যেমন 19 লক্ষ মানুষ আসামে শেষ হয়েছে, এখানেও সেরকম হবে। অনেকেরই ধারণা, আরে বাড়িতে আসুক তো, কাগজপত্র দেখাবো না, বা এলে মারবো, বা ও সব কিছু হবে না। এই যে ভাবনাগুলো আমাদের মধ্যে ছিল, এই ভাবনাগুলো যখন আমরা ভাবছিলাম, মানে বাঙালি সমাজ যখন ভাবছিল, তখন বিজেপি কৌশল করে হিন্দু মুসলমান করে নজরটা ঘুরিয়ে দিল। যেই মানুষের নজরটা ওদিকে ঘুরে গেল, সঙ্গে সঙ্গে ওরা পাট করে সেই বিলটা জমা দিয়ে দিল, কয়েকদিনের মধ্যে ওটা পাস হয়ে যাবে। ওদের বিল যেমনভাবে আপনারা জানেন যে ওয়াকফ বিলটা ছিল পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর, যেটা মুসলমানদের ধরুন মসজিদ থেকে, গোরস্থান থেকে, দরগা থেকে কিছুই আর থাকবে না, সেটা আইনসভা পাস করে দিয়েছে, মন্ত্রিসভা পাস হয়ে গেছে, আইনসভা না, মন্ত্রিসভা পাস হয়ে গেছে, এরপরে যা হবার হয়ে গেছে, অথচ মানুষ কিছু বুঝতেই পারলো না। ঠিক একইভাবে যখন এনআরসি করে চিৎকার চেঁচামেচি করলো, তখন কি করলো? এনআরসি মানে কি হতো? মানুষের ধারণা হচ্ছে যে লাইন দিয়ে দাঁড়িয়ে প্রত্যেকে তাদের ফ্যামিলি ডাটা দেখাবে, বাবার কাগজ তার বাবা, এটা একটা যেন ক্যাওস তৈরি হবে, প্রচুর সময় পাবে, বহু ভিড় হবে, তবে এনআরসি হবে। তার মধ্যে লিস্ট টাঙাবে, লিস্টের মধ্যে দেখা যাবে যে এই 10 লাখ কোটি হলো, 10 কোটি থেকে 4 কোটি, 4 কোটি থেকে 3 কোটি, এটা একটা ধারণা ছিল। এই ধারণার মাঝে হঠাৎ করে এনআরসির বাবাকে হাজির করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এনআরসি যতটা ভয়, তার 1000 গুণ ভয় হচ্ছে যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এ বলছে ওই রকমভাবে কোনো বাড়ি বাড়ি আসারও দরকার নেই, কোনো তালিকা তৈরি করারও দরকার নেই। আমাদের রাজ্যের যে পুলিশ, নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে পুলিশের ক্ষমতা আর থাকলো না রাজ্য সরকারের কাছে। তাকে রিপোর্ট করতে হবে, প্রতিদিন রিপোর্ট করতে হবে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। ভয়ঙ্কর, যারা হাসে না, যারা নাম বলে না, যারা কঠিন,
যারা খালি দেখে কে নাগরিক আর কে নাগরিক না। আবার আরেকটা মারাত্মক জিনিস করেছে যে এই যে কলেজে কেউ ভর্তি হয়েছে, যারা কলেজে পড়াশোনা করছে, যারা কলেজে পড়বে, যারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে পড়বে, যারা হোস্টেলে থাকবে এবং যারা হসপিটালে ভর্তি হবে, যারা নার্সিংহোমে ভর্তি হবে বা যারা ভর্তি হয়েছে, এদের যে ডাটা, এদের আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত তথ্যগুলো রেগুলার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে। এটা যেটা ঘটলো সেটা হলো আরএসএস বিশ্বাস করে, ওরা ওদের ভাষায় হলো এক চালক অনুবর্তিত, অর্থাৎ এটা হিন্দু রাষ্ট্রের যে ছক, সেই ছক হচ্ছে এক চালক অনুবর্তিত। অর্থাৎ এরা বলতে চাইছে বৈদিক যুগে বা প্রাচীন যুগে বাড়ির যে গার্জেন সে থাকতো হেড, গার্জেনের মুখের ওপর কথা বলা যায় না, যেমন অমিত শাহর মুখের ওপর কথা বলা যায় না, কোনো প্রশ্ন করা যাবে না সেখানে, এবং এক চালক একজন চালাবে। ফলে এই যে গোটা পশ্চিমবঙ্গ দিয়ে যদি আমি বিচার করি, ভারতেরটা বাদ দিন, ভারত তো আছেই, পশ্চিমবঙ্গের কে কোন মানুষটার 1952 সালের ভোটার তালিকায় নাম আছে, কোন মানুষটার নাম নেই, কোন মানুষটার এনপিআরের নাম আছে, কোন মানুষটার নেই, সমস্তটা আর অন্যান্য অফিসারদের ডিপার্টমেন্টের ওপর কোনো দায় নেই। দায় হচ্ছে যখনই কেউ স্কুলে ভর্তি হবে, যখনই কেউ কলেজে পড়বে, যখনই কেউ হসপিটালে সবাইকে যেতে হবে, ফলে তাদের কাছ থেকে সমস্ত ডাটাটা একদম ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট মানে এনআরসির বাবার ডিপার্টমেন্টের কাছে চলে যাচ্ছে। সেইখান থেকে ছানবিন করে কে ইল্লিগাল কে লিগাল ঠিক করে, যদি ইল্লিগাল হয়ে যায়, দেখা যাচ্ছে 1952 সালের ভোটার তালিকায় নাম নেই বা ভোটার তালিকার নাম দেখা যাচ্ছে 1976 সালে, তাহলে 76 সালে সে নাগরিক ভোটার তালিকার নাম উঠলো, তাহলে 52 নেই কেন? তাহলে সে ইল্লিগাল মাইগ্রেন্ট। বা কোনো একজনের দেখা যাচ্ছে 1959 সালে জন্মগ্রহণ করেছে বাড়িতে, আচ্ছা বাড়িতে জন্ম করেছে, ওর মা কোথায় নাগরিক ছিল, সমস্তটা ওই ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা এফআরআরও ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তার একজন আধিকারিক থাকবে, তাকে রেগুলার রিপোর্ট করতে হবে। সুতরাং পশ্চিমবঙ্গের আমরা যে বলে থাকি 5 কোটি মানুষ বেনাগরিক হয়ে যাচ্ছে, এই 5 কোটি মানুষই কিন্তু বেনাগরিক হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা অত্যন্ত ভয়ঙ্কর, সেটা বুঝতে হবে। এদের কৌশলটা হলো স্বাধীনতার পর থেকে 1952 সালে 14ই আগস্ট পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্ট চালু হয়, মাইগ্রেশন দেওয়া চালু হয়, মাইগ্রেশন সার্টিফিকেট। তখন কিছু মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে এলো, মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এলো, তারা বৈধ বিদেশি, তাদের জন্য 1955 সালের নাগরিকত্ব আইন তৈরি হলো। কিন্তু বাকি যে কোটি কোটি মানুষ এলো, তাদের তো পাসপোর্ট ভিসা নিয়ে এলো না, তারা এলো, তাদেরকে আসতে দিল, তাদের থাকতে দিল, তাদের খেতে দিল, তাদের কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ প্রফেসর হলো, কেউ সুজন চক্রবর্তী হলো, কেউ অধীর চৌধুরী হলো, এ তো হলো, তো কেউ নচিকেতা হলো, কেউ মিঠুন চক্রবর্তী হলো। এই যে মানুষগুলো হলো, এদেরকে জানতে দিল না এরা ইল্লিগাল মাইগ্রেন্ট, আসলে আইনের চোখে এরা ইল্লিগাল।